আসসালামু আলাইকুম। বানা আন্দোলনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ওয়াহিদ সবুজ। আজকে থেকে বানা আন্দোলনের এই ইউটিউব চ্যানেলে আমরা একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন চাকরির পরীক্ষা হতে পারে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষার প্রস্তুতি হতে পারে, যেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন না কেন, আপনারা সবাই জানেন যে পরীক্ষার জন্য প্রস্তুতির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিগত সালগুলোতে বিভিন্ন পরীক্ষায় চলে আসা প্রশ্নগুলোকে বিশ্লেষণ করা এবং সেই প্রশ্নগুলো সমাধান করা। তো আজকে থেকে আমরা বিগত সালের এই বিভিন্ন পরীক্ষায় চলে আসা প্রশ্নগুলো বিশ্লেষণ করব। আজকের ক্লাসটিতে আমরা যে প্রশ্নটি নিয়েছি সেটি হচ্ছে 2024 সালে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় তৃতীয় ধাপে যে প্রশ্নপত্র হয়েছিল সেটি। আজকে আমরা এই প্রশ্নপত্রটি বিশ্লেষণ করব এবং সমাধান করব। চলুন শুরু করা যাক। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024-এর তৃতীয় ধাপে বাংলা বিষয় থেকে মোট 20টি প্রশ্ন হয়েছিল। এই 20টি প্রশ্ন আমাদের বোর্ডে রয়েছে। আমরা একে একে সবগুলো প্রশ্ন সমাধান করব। আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে কাদো নদী কাদো এর রচয়িতা কে? কাদো নদী কাদো এর রচয়িতা কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দারুণ একটি প্রশ্ন। কাদো নদী কাদো এর রচয়িতা হচ্ছেন, আমরা সবাই জানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপন্যাস, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস এটি। কাদো নদী কাদো একটি মনোসমীক্ষণমূলক উপন্যাস। এই উপন্যাসে নদীর প্রতি লেখকের ভালোবাসা এবং আবেগটা কিন্তু ফুটে উঠেছে। এর পরের প্রশ্নটি ছিল বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? এই যে শব্দ থেকে কোন শব্দটি কোন ভাষা থেকে এসেছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাগুলোতে খুব হয়। তাই এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? এটি তুর্কি ভাষা থেকে আগত একটি শব্দ। এর পরের প্রশ্নটি জরা এর বিপরীত শব্দ কোনটি? খুব চমৎকার প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জরা শব্দটাকে কেন্দ্র করে বিভিন্ন সময় আমি প্রশ্ন আসতে দেখি। তো জরা শব্দটি অর্থ কি? দেখেন, জরা শব্দটির অর্থ হচ্ছে, জরা অর্থ হচ্ছে বার্ধক্য। জরা অর্থ কি? বার্ধক্য। জরা অর্থ বার্ধক্য। তার মানে আমাদের জরা শব্দের বিপরীত শব্দ জিজ্ঞেস করেছে, অর্থাৎ বার্ধক্যের বিপরীতটা বুঝলেই হয়ে যাবে। বার্ধক্যের বিপরীত কি? দেখেন, জীবন না, মৃত্যু তাও না। বার্ধক্যের বিপরীত কি? আমরা জানি বার্ধক্যের বিপরীত হচ্ছে যৌবন। সেই কারণে জরা শব্দের বিপরীত শব্দ কি হবে? জরা শব্দের বিপরীত শব্দ হবে যৌবন। সঠিক উত্তর গ, যৌবন। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি? যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি? উক্ত, বাক্য, ভবিতব্য নাকি বক্তব্য? খেয়াল করে দেখেন, উক্ত এই শব্দটার অর্থ হচ্ছে যা বলা হয়েছে। উক্ত অর্থ কি? যা বলা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্নটি কি ছিল? আমাদের প্রশ্নটি ছিল যা বলা হবে। আচ্ছা, বাক্য শব্দটা এখানে কোনোভাবে উত্তর হবে না। ভবিতব্য এই শব্দের অর্থ কি? ভবিতব্য শব্দের অর্থ হচ্ছে যা ভবিষ্যতে ঘটবেই, এমন জিনিসকে বলে ভবিতব্য। তো এখানে আসলে সঠিক উত্তর হবে কোনটা? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে বক্তব্য। এই বক্তব্য সঠিক উত্তর কেন হবে? কারণ বক্তব্য অর্থই হচ্ছে যা বলা হবে। যা বলা হবে সেটাকে বক্তব্য বলা হয়, এটি হবে সঠিক উত্তর। এবার চলে আসি বিবর শব্দটা। আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে বিবর শব্দের অর্থ কি? বিবর শব্দের অর্থ কি? খেয়াল করে দেখেন, বিবর আমরা অনেক সময় বলি না, আমরা যখন এই যে ব্যাকরণ পড়ার সময় আমরা একটা শব্দ পাই মুখ বিবর। মুখ বিবর বলে একটা শব্দ পড়েছেন না? মুখ বিবর। মুখ বিবর মানে কি? মুখ বিবর মানে হচ্ছে মুখের ভেতরে। হ্যাঁ, বিবর মানে হচ্ছে ভেতরে। তাহলে দেখেন, বিবর শব্দের অর্থ হচ্ছে ভেতরে। আচ্ছা, বিবর শব্দের অর্থ যদি ভেতরে হয়, তাহলে চূড়া কি কোনোভাবে এর অর্থ হতে পারবে? চূড়া, চূড়া কিন্তু এর কোনোভাবে অর্থ হতে পারছে না। চূড়া মানে তো ভেতরে না। বরহীনা মানে যার বর নাই, সুতরাং বিবরের সাথে তো বরের কোনো সম্পর্ক নাই, এটা উত্তর হবে না। একইভাবে বিবরের সাথে বরের কোনো সম্পর্ক নাই বলে বরহীন, এটা উত্তর হবে না। এটা শুদ্ধ উত্তর, সঠিক উত্তর হবে হচ্ছে গহ্বর। গহ্বর মানে কিন্তু আমরা ভেতরে বা অভ্যন্তরে বুঝি, সেই কারণে বিবর শব্দের অর্থ হচ্ছে গহ্বর। এবার 6 নম্বর প্রশ্নটা দেখা যাক। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশ কবিতাটি কার লেখা? তো বাংলাদেশ একটা সময় আমাদের দেশের পাঠ্য বইতে এই কবিতাটা অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ কবিতাটি, এই বাংলাদেশ কবিতাটি একটি বিখ্যাত কবিতা। এটা লিখেছেন অমিয় চক্রবর্তী, অর্থাৎ 6 উত্তর হবে ক। আমরা একটু পরের প্রশ্নটাতে চলে যাই। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কি বসে? এখানে আমাদের একটুখানি বানান মিস্টেক হয়েছে, এটা খণ্ড বাক্য হবে। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কি বসে? এটা হচ্ছে প্রশ্ন। এখন দেখেন, জটিল বাক্যে আমরা জানি যে একাধিক খণ্ড বাক্য থাকে। যেমন আমরা যখন বলছি, একটা উদাহরণ যদি আমরা নিই এরকম যে যেহেতু যেহেতু সত্য বলিনি, যেহেতু সত্য বলিনি তাই বিপদে পড়েছি।
এটা একটা জটিল বাক্য, যেহেতু সত্য বলিনি তাই বিপদে পড়েছি। তো জটিল বাক্যের ক্ষেত্রে একটা কমন জিনিস হচ্ছে, জটিল বাক্যে সাধারণভাবে যে দুইটি বাক্যাংশ থাকে, এটা একটা বাক্যাংশ, এটা একটা বাক্যাংশ, দুইটি বাক্যাংশের মাঝখানে কমা বসে। সুতরাং এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কমা। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর কি বসে? এটা হতে হবে কমা বসে। তবে একটা জিনিস লক্ষণীয়, এই প্রশ্নটাতে একটু ছোট্ট ত্রুটি আছে। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর কিন্তু কমা বসে না, কারণ এই শেষে যে খণ্ড বাক্যটা থাকে তারপরে কমা কিভাবে বসবে? তারপরে তো দাঁড়ি বসবে। তা আসলে প্রশ্নটা হওয়া উচিত ছিল জটিল বাক্যের খণ্ড বাক্যগুলোর মধ্যে কোন চিহ্ন বসে? উত্তর হবে কমা বসে। এবার আমরা চলে আসি 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে, বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ আছে? বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ আছে? আমরা জানি উপসর্গ হচ্ছে প্রধানত 3 প্রকার: বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। এর মধ্যে বাংলা উপসর্গ রয়েছে 21টি, তৎসম উপসর্গ রয়েছে আমাদের 20টি। তৎসম উপসর্গ কয়টি? 20টি। আচ্ছা, এটা মনে রাখার একটা টেকনিক আমি আপনাদের জন্য অবশ্যই দিতে পারি। এটা মনে রাখার একটা টেকনিক দিয়ে দিচ্ছি, যে তৎসম উপসর্গগুলো আমরা কিভাবে চিনতে পারবো সেই জিনিসটা একটুখানি দেখি। তৎসম উপসর্গ মনে রাখার টেকনিক বলতে একটা কবিতার মতো করে দিয়ে দিচ্ছি। মনে করেন বললাম প্রপরা অপসম নি, প্রপরা অপসম নি, অব অনু দূর নির্বি, অব অনু দূর নির্বি, প্রপরা অপসমনি, অব অনু দূর নির্বি, অধিসু উৎপরিপ্রতি, অধিসু উৎপরিপ্রতি, অধিসু উৎপরিপ্রতি, অপি অভি উপ আ অতি। খেয়াল করেন, আমি আরেকবার বলে দিচ্ছি, একটা কবিতার মতো হলো। প্রপরা অপসমনি, অব অনু দূর নির্বি, অধিসু উৎপরিপ্রতি, অপি অভি উপ আ অতি। এইগুলো হচ্ছে সব তৎসম উপসর্গ। তো তৎসম উপসর্গ রয়েছে আমাদের 20টি। সঠিক উত্তর ক। এর পরের প্রশ্নটা হচ্ছে, চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? এটা শুদ্ধ উত্তর হচ্ছে বিষ্ণুদে। চোরাবালি কার লেখা? বিষ্ণুদের কাব্যগ্রন্থ। আমাদের 10 নম্বর প্রশ্ন হচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে বাক্যে কোন বাচ্যের প্রয়োগ করছে? বাচ্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভয়েস, তাই না? তো বাচ্য প্রধানত 3 প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। এছাড়াও আমাদের আরো এক প্রকার বাচ্য আছে, সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। খেয়াল করে দেখেন, কর্তৃবাচ্য কর্তা প্রধান হয়, মানে কর্তাই বাক্যে সরাসরি কাজ করে। কর্তা বলতে সাধারণত আমরা এক্ষেত্রে বুঝি যে ব্যক্তি বা প্রাণী বোঝাই সাধারণভাবে। কর্মবাচ্যের ক্ষেত্রে সাধারণত আমরা জানি, কর্মবাচ্যের ক্ষেত্রে বাক্যের শুরুতে কর্তার সঙ্গে একটা দ্বারা, দিয়ে, কর্তৃক এই ধরনের বিভক্তি থাকে। যেমন দস্যুদল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হলো, দস্যুদল কর্তৃক, এই যে কর্তৃক তৃতীয়া বিভক্তি আসলো, সাধারণভাবে কর্মবাচ্যের তৃতীয়া বিভক্তি আসে। আর ভাববাচ্যের ক্ষেত্রে কর্ম থাকে না। এ হচ্ছে আমাদের প্যাটার্ন। এখন খেয়াল করে দেখেন, চাঁদ দেখা যাচ্ছে, এই চাঁদ কি কোনো প্রাণী? চাঁদ কোনো ব্যক্তি না, তার মানে কর্তৃবাচ্যকে আমরা বাদ দিতে পারি। এরপরে দেখেন, কর্মবাচ্যে তো দ্বারা দিয়ে কর্তৃক থাকে সাধারণভাবে, দ্বারা দিয়ে কর্তৃক কি আছে? নাই। যেহেতু দ্বারা দিয়ে কর্তৃক নাই, সুতরাং এটাকে আমরা সাধারণভাবে বাদ দিতে পারি। আরো অনেক ব্যাপার স্যাপার আছে, সেগুলো তো আমরা যাচ্ছি না, আমরা জাস্ট উত্তরটা কিভাবে করবো সেটা শেখার চেষ্টা করছি। ভাববাচ্যের ক্ষেত্রে আমরা বললাম যে ভাববাচ্যের ক্ষেত্রে কর্ম থাকে না। আচ্ছা দেখেন তো, চাঁদ দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? চাঁদ। কি দেখা যাচ্ছে? চাঁদ। আমরা জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায় সাধারণভাবে, তাই না? তো কি দেখা যাচ্ছে? চাঁদ দেখা যাচ্ছে। তাহলে তো চাঁদ সাধারণভাবে একটা কর্ম বলতে পারি। যেহেতু কর্ম আছে, তাহলে এটা তো অবশ্যই ভাববাচ্য হওয়ার কথা না। সুতরাং এর উত্তর হবে কর্ম কর্তৃবাচ্য। এটা আমি সাধারণ দৃষ্টিকোণ থেকে জিনিসটা বোঝালাম। এবার একটু এর ব্যাখ্যাটা বুঝিয়ে দিতে চাই। দেখেন, এই যে চাঁদ, চাঁদ তো আসলে কর্ম, কোনো সন্দেহ নাই, চাঁদ একটা কর্ম। কি দেখা যাচ্ছে? চাঁদ দেখা যাচ্ছে। চাঁদ অবশ্যই সাধারণভাবে একটা কর্ম বটে, কর্ম। কিন্তু একটা কথা আছে এখানে, দেখেন এই বাক্যে কোনো কর্তা আছে? চাঁদ দেখা যাচ্ছে, যে চাঁদটাকে দেখছে সে কি এখানে আছে? নাই তো। যদি দেখেন বাক্যে কর্তা নাই, আর কর্মটা বাক্যের শুরুতে কর্তার স্থানে বসেছে, এবং এমন একটা ভাব দেখাচ্ছে যে ও নিজেই কাজটা সংগঠিত করছে, তাহলে বুঝতে হবে সেই বাক্যটি কর্ম কর্তৃবাচ্যের বাক্য। দেখেন, চাঁদ দেখা যাচ্ছে, এই বাক্যে কিন্তু কোনো কর্তা নাই, কোনো ব্যক্তি প্রাণীর উল্লেখ নাই, কোনো কর্তা নাই। কর্ম কোথায় বসেছে? বাক্যের শুরুতে।
তো কর্তার স্থান তো বাক্যের শুরুতে, তাই না? তার মানে কর্মটা কর্তার স্থানে বসেছে এবং ও নিজেই কিন্তু বাক্যটাকে সম্পন্ন করছে। চাঁদ দেখা যাচ্ছে, মনে হচ্ছে চাঁদটা এখানে কর্তা, এরকম একটা ভাব দেখা যাচ্ছে। এরকম ভাবে যদি বাক্যে কর্তা না থাকে, কর্ম বাক্যের শুরুতে বসে এবং এমন একটা ভাব দেখায় যেন সে নিজেই ওই বাক্যের কর্তা, কর্ম যদি এই কর্তার অভিনয়টা করতে পারে, তাহলে আমরা সেই বাচ্চাকে বলবো কর্মকর্তৃবাচ্যের বাক্য। এটা হবে উত্তর। এবার আসেন, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এটা কার উক্তি? ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এইটি একটি বিখ্যাত কবিতার লাইন। এই লাইনটা সুভাষ মুখোপাধ্যায়ের রচিত। উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়। এবার চলে আসি 12 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে বাংলা সাহিত্যের কথা কার রচিত? দেখেন আমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা ভাষার ইতিহাস নিয়ে প্রশ্ন হয়। বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কিত গ্রন্থ থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে, বাংলা ব্যাকরণের যে প্রাচীন বইগুলো আছে সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। তো এখানে আমাদের প্রশ্নটা বাংলা সাহিত্য নিয়ে, যে বাংলা সাহিত্যের কথা এই গ্রন্থটি কার রচিত? এই গ্রন্থটি রচিত হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত, এটা হবে সঠিক উত্তর। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ব্যায়ামে শরীর ভালো থাকে, নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, নিম্নরেখ পদটি বলতে এই যে এই পদটা, এই যে নিচে দাগ আছে ব্যায়ামে, ব্যায়ামে শরীর ভালো থাকে, এখানে ব্যায়ামে কোন কারকে কোন বিভক্তি? তো প্রথম কথা আমরা জানি ব্যায়ামে শরীর ভালো থাকে, তার মানে শরীর ভালো থাকার সহায় বা উপায় কোনটা? ব্যায়াম। আমরা জানি করণ মানে হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। আরেকভাবে আমরা এটা বুঝতে পারি, সেটা হচ্ছে যে কিসের দ্বারা, কি দিয়ে কাজটা হচ্ছে এরকম বোঝালে সেটা করণ কারক হয়। তো ব্যায়ামে শরীর ভালো থাকে, কিসের দ্বারা শরীর ভালো থাকে? কিসের সাহায্যে শরীর ভালো থাকে? ব্যায়ামের দ্বারা বা ব্যায়ামের সাহায্যে। তাহলে কিসের দ্বারা, কিসের সাহায্যে, এই ধরনের প্রশ্ন হলে সেটা কি হবে? সেটা অবশ্যই একটা করণ কারক হবে, এটা হতে হবে করণে সপ্তমী। সোনালী কাবিন কাব্যের রচয়িতাকে, এটা একটা বিখ্যাত কাব্য, এটা নিয়ে কথা বলারই প্রয়োজন নাই, কারণ এটা সবাই জানি আমরা। সোনালী কাবিন একটা বিখ্যাত কাব্য, এই কাব্যটি রচনা করেছেন আমাদের সবার প্রিয় কবি আল মাহমুদ। এটা সঠিক উত্তর হবে আল মাহমুদ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? 15 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? এটার জন্য আমি একটা জিনিস ছোট্ট করে শেখাতে চাই। দেখেন মাত্রার ভিত্তিতে আমাদের বাংলা বর্ণ হচ্ছে 3 প্রকার। মাত্রার ভিত্তিতে বাংলা বর্ণ কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে পূর্ণ মাত্রার বর্ণ, একটা হচ্ছে শূন্য মাত্রার বর্ণ, শূন্য মাত্রা, আরেক নাম হচ্ছে মাত্রাহীন। পূর্ণ মাত্রার বর্ণ, শূন্য মাত্রার বর্ণ, আরেকটা হচ্ছে অর্ধ মাত্রা বর্ণ। পূর্ণ শূন্য অর্ধ 32, 10, 8। কি বললাম? পূর্ণ শূন্য অর্ধ 32, 10, 8। এখান থেকে আমরা মনে রাখবো কিভাবে? দেখেন পূর্ণ মাত্রা বর্ণ 32টা, শূন্য মাত্রা বর্ণ 10টা এবং অর্ধমাত্রা বর্ণ 8টা, তাই তো? পূর্ণ মাত্রার বর্ণ 32, শূন্য মাত্রা বর্ণ 10টা, অর্ধমাত্রা বর্ণ 8টা। আমরা এই যে আমরা পূর্ণ মাত্রা, শূন্য মাত্রা, অর্ধমাত্রা বলছি, এটা মনে রাখার একটা টেকনিক আছে। কিভাবে? দেখেন মুখের মধ্যে যদি পূর্ণরূপে দাঁত থাকে তাহলে কয়টি দাঁত থাকে? মুখের মধ্যে যদি পূর্ণরূপে দাঁত থাকে কয়টি দাঁত থাকে? আমরা বলি থাপ্পড় মেরে তোর 32 দাঁত ফেলে দেবো, তাই না? থাপ্পড় মেরে তোর 32 দাঁত ফেলে দেবো। তো পূর্ণ মাত্রায় দাঁত থাকলে 32টা দাঁত থাকে, তাই পূর্ণ মাত্রা বর্ণ 32টা। শূন্য মাত্রা বর্ণ 10টাই, দেখেন একটা শূন্য আছে, শূন্য মাত্রা বর্ণ শূন্য আছে 10টা। আর অর্ধমাত্রা বর্ণ 8টা। আচ্ছা দেখেন 1 টাকার অর্ধেক কয় আনা বলেন তো? 1 টাকার অর্ধেক কত? 8 আনা না? 1 টাকার অর্ধেক হচ্ছে 8 আনা, 1 টাকার অর্ধেক 8 আনা, তার মানে অর্ধ মানে হচ্ছে 8, অর্ধ মানে 8, তাহলে অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টা। তাহলে আমাদের পূর্ণ মাত্রার বর্ণ 32টা, শূন্য মাত্রা বা মাত্রাহীন বর্ণ 10টা, আর অর্ধমাত্রা বর্ণ 8টা। আমাদের প্রশ্নটা ছিল বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? আমরা দেখতে পাচ্ছি যে মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি, তার মানে এখানে সঠিক উত্তর হবে গ 10টি। আমাদের পরের প্রশ্নটি রয়েছে বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল কত? প্রাচীন যুগ, বাংলা ভাষার প্রাচীন যুগ সম্পর্কে 2টি মতামত বিশেষভাবে উল্লেখযোগ্য। একটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত, আর একটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামত। আমরা সবসময় জানি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এনারা কোনো কালে কোনো কিছুতে একমত হন না। এনারা আমার জানা মতে এই পর্যন্ত একটা বিষয়ে কেবল একমত হয়েছিলেন, সেটা হচ্ছে চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন। এই ব্যাপারে দুইজন একমত হয়েছেন, তাছাড়া কোনো ক্ষেত্রে দুইজনকে একমত হতে দেখি নাই। তো প্রাচীন যুগের সাল নিয়েও এই মতভেদ আছে, তবে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সুনীতি কুমার আর শহীদুল্লাহর মধ্যে একজনের মতামত এখানে উত্তরে আছে। আমাদের বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল এখানে হবে 650 থেকে 1200 সাল, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 650 থেকে 1200 সাল। যদি এটা বাংলা ভাষা না দিয়ে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ দিলে প্রশ্নটা একটু
এক্সাক্ট হতো বলে আমার কাছে মনে হয়। এবার চলে আসি 17 নম্বর, মনোহর শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? মনোহর শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দেখেন এই শব্দটার মধ্যে আমরা একটা বিশেষ জিনিস খুঁজে পাচ্ছি। দেখেন তো, মনো বলে তো কোনো শব্দ নেই আসলে, তাই না? শব্দটা হচ্ছে মন। একটা শব্দ হচ্ছে মন, আর একটা শব্দ হচ্ছে হর। দুইটা শব্দ আছে এখানে। দেখেন তার মানে এখানে মাঝখানে একটা অতিরিক্ত ওকার আসলো না? মন হর, মাঝখানে একটা অতিরিক্ত ওকার এসেছে। একটা জিনিস মনে রাখবেন, মাঝে যদি অতিরিক্ত একটা ওকার আসে, তাহলে সেটা সবসময় বিসর্গ সন্ধি হয়। কি হয়? বিসর্গ সন্ধি হয়। এরকম যদি আরো একটা উদাহরণ দিই, মনোযোগ, খেয়াল করেন, মনোযোগ। এখানেও দেখেন মন একটা শব্দ, যোগ একটা শব্দ, তাহলে মাঝখানে দেখেন এই যে একটা ওকার অতিরিক্ত আসলো, এরকম যদি অতিরিক্ত ওকার আসে তাহলে সেটা বিসর্গ সন্ধি হয়। আর এটা সন্ধি বিচ্ছেদ করাটা খুবই সোজা। কি করতে হবে? শুধু ওই অতিরিক্ত ওকারের জায়গায় একটা বিসর্গ বসিয়ে দিতে হবে। তাহলে আমরা দুই পাশে তো মন আর যোগ বসিয়ে ফেলেছি, এই ওকারের জন্য আমরা এখন বিসর্গ বসিয়ে দিলেই আমাদের হয়ে গেল। ঠিক একইভাবে দেখেন মন এবং হর দুইটা শব্দ, মন যুক্ত হর দুইটা শব্দ, আর মাঝখানে যেই ওকার আছে ওকারের জন্য একটা বিসর্গ। তাহলে এটা সঠিক উত্তর হবে হচ্ছে মন বিসর্গ যুক্ত হর, অর্থাৎ গ নম্বর উত্তরটা সঠিক হবে। এখানে আমাদের একটু বানানে মিস্টেক হয়েছে, এটা আমাদের হার হবে না, এটা হবে হচ্ছে হর। ঠিক আছে, আমাদের এই শুদ্ধ শব্দ, এই শব্দটা কি হবে? এই শব্দটা হচ্ছে হর, মন বিসর্গ যুক্ত হর, মনোহর। ওকে, আমাদের এই পর্বের প্রশ্ন হচ্ছে 18 নম্বর, ফরজারি শব্দের বাংলা পরিভাষা কি? ফরজারি শব্দের বাংলা পরিভাষা, এটা তো পারিভাষিক শব্দ, মুখস্থের জিনিস। এটা সঠিক উত্তর হচ্ছে জালিয়াতি। ফরজারি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে জালিয়াতি। এই পরের প্রশ্নটা আমাদের রয়েছে, ষড়ঋতু কোন সমাস? খেয়াল করে দেখেন, ষড়ঋতু, এই যে ষড়, এর মানে কি? 6, তাই না? 6 বোঝাচ্ছে। তাহলে পূর্বপদে সংখ্যা আছে, তা আমরা জানি সংখ্যা থাকলে দুইটা সমাস হতে পারে। একটা হতে পারে সংখ্যাবাচক বহুব্রীহি, আর একটা হতে পারে দ্বিগু সমাস। সংখ্যা থাকলে কয়টা সমাস হতে পারে? দুইটা, একটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি আর একটা হচ্ছে দ্বিগু। তো যেহেতু এখানে সংখ্যা আছে, তার মানে এটা অবশ্যই সংখ্যাবাচক বহুব্রীহি অথবা দ্বিগু সমাস হবে। তার মানে দ্বন্দ্বও হবে না, কর্মধারয় হবে না, হয় বহুব্রীহি অথবা দ্বিগু হবে। সেক্ষেত্রে কোনটা হবে কিভাবে বুঝবো? আমরা সবাই জানি যে দ্বিগু সমাস হচ্ছে পরপদ প্রধান সমাস, তাই না? দ্বিগু সমাস পরপদ প্রধান, আর বহুব্রীহি সমাস হচ্ছে তৃতীয় পদ প্রধান। মানে বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনটা অর্থই বোঝায় না। দেখেন ষড় ঋতু দ্বারা আমরা কি বুঝি? 6টা ঋতুকে বুঝি না? ষড় ঋতুর দেশ বাংলাদেশ, মানে 6 ঋতুর দেশ বাংলাদেশ। তার মানে ষড় ঋতু বললে আমরা ঋতুটাকে বুঝতে পারছি না, 6টা ঋতুকেই তো বোঝাচ্ছে। তাহলে ষড় ঋতু বলতে ঋতুকে বোঝাচ্ছে। তো ঋতু কোন পদে আছে? পরপদে। পরপদ প্রাধান্য পেলে কোন সমাস হবে? দ্বিগু সমাস। সুতরাং ষড় ঋতু কোন সমাস? এর উত্তর হবে দ্বিগু সমাস। মুজিব বর্ষ কোন সমাস? দেখেন মুজিব বর্ষ মানে কি? মুজিব বর্ষ শব্দের অর্থ কি? কথাটার অর্থ কি? মুজিব বর্ষ কথাটার অর্থ হচ্ছে মুজিব স্মরণে যে বর্ষ, বা মুজিব স্মরণে বর্ষ, সেটা হচ্ছে মুজিব বর্ষ। তাহলে এখানে দেখেন এই যে মুজিব স্মরণে বর্ষ, মুজিব বর্ষ, এখানে স্মরণে মাঝের পদটা লোপ পাচ্ছে না? দেখেন মুজিবও আছে আবার বর্ষও আছে, কিন্তু মাঝের পদটা লোপ পেয়েছে। তো মাঝের পদটা লোপ পেলে সেটা কি হয়? মাঝের পদটা লোপ পেলে সেটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস হয়। মনে রাখবেন ব্যাস বাক্যের মাঝের পদটা লোপ পেলে কি হয়? মধ্য পদলোপী কর্মধারয় সমাস হয়। তাই এটার শুদ্ধ উত্তর হবে হচ্ছে কর্মধারয় সমাস। তো এই হচ্ছে আমাদের 2024 সালে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার 3য় ধাপের প্রশ্নপত্র বিশ্লেষণের ক্লাস। আমরা পরবর্তী দিন নিশ্চয়ই বিসিএস এর একটা পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করব, তারপর আবার প্রাইমারি প্রশ্ন বিশ্লেষণ করব। এইভাবে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন কিন্তু আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিতভাবে বিশ্লেষণ করব, সমাধান করব। আপনাদের যদি কোনো বিশেষ ক্লাসের প্রয়োজন হয় সেটাও আমাদেরকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ বানান আন্দোলনের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।